আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখায় উৎসাহ হারাবেন সৎ করদাতা ও ব্যবসায়ীরা, বলছে সিপিডি। অর্থনীতির প্রায় সব সূচকই চাপের মধ্যে। আগামী অর্থ বছরে 7.5% করা হয়েছে। সেটা অর্জন করতে হলে আসলে অনেক ধরনের পদক্ষেপ নিতে হবে। মূল্যস্ফীতির লাগাম টেনে ধরায় প্রস্তাবিত বাজেটের বড় চ্যালেঞ্জ, বলছেন অর্থনীতিবিদরা। ঘাটতি সামাল দিয়ে বাস্তবায়ন কঠিন পরীক্ষা। ভ্যাটের যে লসটা হচ্ছে, রেভিনিউ লস, অর্থাৎ অটোমেশন না করার কারণে, ম্যানুয়ালি হ্যান্ডেল করার কারণে অনেক ভ্যাট কিন্তু গভর্নমেন্ট এক্সচেকারে যায় না। 8 দিন হাসপাতাল থেকে সরিয়ে নেওয়া হচ্ছে রোগীদের, বিপাকে স্বজনরা। লাইসেন্স বাতিলের বিরুদ্ধে রোববার মন্ত্রণালয়ে আপিল করবে কর্তৃপক্ষ। এখন চিকিৎসা চলতেছে, এখন কি করবো? অসুস্থ রোগী নিয়ে কোথায় যাবো আমরা? এরা বলতেছে যে বাজেয়াপ্ত হয়েছে, আমাদের রোগী যেগুলো আছে এগুলোর চিকিৎসা ইনশাল্লাহ চলবে। আইসিইউ থেকে তো আর আমি চাইলেই আমি কোথাও নিয়ে যেতে পারতেছি না। চুক্তি চূড়ান্তে ইরান অনুমোদন দেয়ায় যুক্তরাষ্ট্র হামলা থেকে সরে এসেছে, জানালেন ট্রাম্প। অতিরঞ্জন আখ্যা দিচ্ছে তেহরান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। এছাড়াও দেশ বিদেশের আরও খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। বৈদেশিক মুদ্রার প্রবাহ ছাড়া অর্থনীতির প্রায় সব সূচকই চাপের মুখে রয়েছে। তাই বিশাল বাজেট বাস্তবায়ন করাই বড় চ্যালেঞ্জ। বাজেট নিয়ে সিপিডির পর্যালোচনা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন সংস্থার নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। জানান, কালো টাকা সাদা করার সুযোগ রাখায় সৎ করদাতা ও ব্যবসায়ীরা হতাশ হবে। সিপিডি বলছে, 8 মাস ধরেই মূল্যস্ফীতির উচ্চ হার, এটিকে 7.5% আনতে চায় বর্তমান সরকার। কিন্তু গড় মূল্যস্ফীতি যেখানে 8.5 আর এপ্রিলে 9.4% ছিল, সেখানে এটি বাস্তবায়ন খুবই কঠিন। ডক্টর ফাহমিদা খাতুন আরও বলেন, রাজস্ব আয়ের বিশাল চ্যালেঞ্জ এনবিআর এর কাঁধে। 54% প্রবৃদ্ধি নিশ্চিত করতে হবে লক্ষ্য অর্জনে, কিন্তু সংস্কার আর অটোমেশন ছাড়া এটি অর্জন প্রায় অসম্ভব। প্রস্তাবিত কর কাঠামোতে মধ্য আয়ের মানুষের উপর চাপ বেশি পড়বে। সিপিডির মতে ভালো নেই ব্যাংকিং খাত, রপ্তানিতে নেই সুবাতাস। জিডিপির প্রবৃদ্ধি 6.5% অর্জনের কথা বলা হচ্ছে, কিন্তু বিবিএস এর তথ্য বলছে এটি এখন 4%-এর কিছু বেশি। তাই বাজেটের বড় বড় অংশের ব্যয় বাজেট ঘাটতি নিয়ে সরকারকে ভাবতে হবে। আনতে হবে স্বচ্ছতা, না হলে বাজেটের সুফল মিলবে না। সিপিডি বলছে, জনগণ ও ব্যক্তি খাতকে স্বস্তি দেবার প্রচেষ্টা আছে বাজেটে। গড় যে মূল্যস্ফীতি 12 মাসের যে মুভিং অ্যাভারেজ, সেটার ভিত্তিতে হলে 8.6%। আর যদি পয়েন্ট টু পয়েন্ট মাসের পর মাস ভিত্তিতে দেখি, সেখানে আমরা দেখি যে অলরেডি 9.4%, অর্থাৎ একটা ঊর্ধ্বমুখী প্রবণতা আছে। সেই প্রেক্ষিতে এখন আগামী অর্থ বছরে 7.5% করা হয়েছে। সেটা অর্জন করতে হলে আসলে অনেক ধরনের পদক্ষেপ নিতে হবে। রাজনৈতিক পট পরিবর্তনের পর নির্বাচিত সরকারের প্রথম বাজেট। অর্থনীতিবিদরা বলছেন, মূল্যস্ফীতির লাগাম টেনে ধরাই এখন বড় চ্যালেঞ্জ। রাজস্ব আদায়ের পাহাড় সম লক্ষ্য এনবিআর এর সামনে, কিন্তু অতীত অভিজ্ঞতা আশা জাগানিয়া নয়। দেশি বিদেশি ঋণের কিস্তি শোধের চাপও রয়েছে। সব মিলিয়ে বাজেট বিনিয়োগ ও ব্যবসা বান্ধব হলেও কতটা বাস্তবায়িত হয় সেটাই দেখার অপেক্ষায় জনগণ। মূল্যস্ফীতির চাপে নাকাল সীমিত আয়ের মানুষ, মেলে না আয় ব্যয়ের হিসাব। যতই দিন যাচ্ছে ততই কঠিন হচ্ছে যাপিত জীবন। নানা সংকটে আরও দরিদ্র হচ্ছে মানুষ। সমীক্ষা বলছে, এপ্রিলে মূল্যস্ফীতির হার ছিল 9.4%-এর উপরে। যদিও এবারের বাজেটে সরকার এই হারকে টেনে নামিয়ে আনতে চায় 7.5%। কিছুটা স্বস্তি নিশ্চিতে 60 ধরনের নিত্যপণ্যের উপর থেকে শুল্ক কমানোর প্রস্তাব আছে এবারের বাজেটে। সামাজিক সুরক্ষা বলয় আরও বাড়ানো হবে, কিন্তু কাগজে কলমের সুফল বাস্তবে আনাই যে বড় চ্যালেঞ্জ।
প্রস্তাবিত বাজেটে সরকার রাজস্ব আদায়ের লক্ষ্য 6,95,000 কোটি টাকা স্থির করেছে। এর মধ্যে এনবিআর একাই আদায় করবে 6,04,000 কোটি টাকা। যদিও বাস্তবতা বলছে বরাবরের মতো এবারও রাজস্ব আয়ের লক্ষ্য অর্জনে পিছিয়ে এনবিআর। ঘাটতি দাঁড়িয়ে 1 লাখ কোটি টাকার উপরে। তাহলে বিশাল এই বাজেটের অর্থের জোগানই বা কিভাবে হবে? অন্তত কোটিখানিক ট্যাক্স পেয়ার্স আমাদের এখানে হতে পারে। তো সেই জায়গাগুলো দরকার। ভ্যাটের যে লসটা হচ্ছে, রেভিনিউ লস, অর্থাৎ অটোমেশন না করার কারণে, ম্যানুয়ালি হ্যান্ডেল করার কারণে অনেক ভ্যাট কিন্তু গভর্নমেন্ট এক্সচেকারে যায় না। তো সেই জায়গাগুলো যদি আসলে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, গভর্নমেন্টের রেভিনিউ কিন্তু অনেকাংশে কিন্তু বাড়ানো সম্ভব। আমরা শঙ্কিত, এত বড় আমরা অতীত আমরা দেখেছি, যখনই যত বাজেটের আকার বেড়েছে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা বেড়েছে, কিন্তু রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা বাড়ার পাশাপাশি ট্যাক্স নেটের আওতা কিন্তু কখনোই বাড়েনি। তো যার ফলে আমরা কিছু সংখ্যক ব্যক্তি যারা ট্যাক্স নেটের আওতার মধ্যে রয়েছি তাদের উপরেই কিন্তু এই প্রেশারটা বেড়েছে। প্রস্তাবিত বাজেটের আরেক দুশ্চিন্তার নাম বিশাল ঘাটতি, 2,43,000 কোটি টাকা। সংকট মেটাতে সরকার ব্যাংক খাত থেকে যত ঋণ নেবে তত ঋণ প্রবাহ সংকুচিত হবে বেসরকারি খাতে। বাজেট ঘাটতি যেটা হবে সেটা কিভাবে অর্থায়ন করা হবে? সরকার যদি বাজেট ঘাটতি অর্থায়নের জন্য যদি ব্যাংকিং সিস্টেমের উপরে নির্ভর করেন, গত বছর যেটা সরকার করেছিল, তাহলে যেটা হবে যে আমরা যেই বেসরকারি খাতে ঋণ প্রবাহের যেই চাপটা লক্ষ্য করছি সেটা কন্টিনিউ করবে। সেটা কন্টিনিউ করলে আসলে কোনোভাবেই অর্থনৈতিক প্রবৃদ্ধি ফেরত আসাটা সম্ভব হবে না। 9,38,000 কোটি টাকার বাজেটের মধ্যে দেশি বিদেশি ঋণের সুদ পরিশোধে ব্যয় হবে প্রায় 46,000 কোটি টাকা। আন্তর্জাতিক মুদ্রা বিনিময় হার বেড়ে গেলে অর্থবছর শেষে সুদ পরিশোধ বাবদ ব্যয় আরও বাড়তে পারে, এমন শঙ্কা অর্থনীতিবিদদের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। শিশুরা যেন বড় হয়ে দেশের জন্য কাজ করতে পারে, দেশের সম্পদ হয়ে উঠতে পারে, সেভাবেই তাদের গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁয়ে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে অংশ নেন এলজিআরটি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে তিনি বলেন, বর্তমান সময়ে চীন বিশ্বের উন্নত একটি রাষ্ট্র, তারা নিজেদের চেষ্টাতেই এতটা উন্নত হয়েছে। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে এই দেশের জনগণকে সচেষ্ট হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। কোন জাতি কখনো এমনি এমনি উন্নত হতে পারে না। আজকে চীন যে উন্নত হয়েছে তার নিজের চেষ্টায় উন্নত হয়েছে, তার ছেলে মেয়েদের লেখাপড়া শিখে এবং আরো বেশি করে কাজ করে তার উন্নত হয়েছে। আপনাদের স্কুলের বাচ্চাদেরকে সেইভাবে তৈরি করবেন যেন তারা বড় হয়ে দেশের জন্য কাজ করতে পারে, দেশের জন্য তারা সম্পদ হতে পারে, সেভাবে কাজ করবেন, বাচ্চারাও সেভাবে কাজ করবে। 3 লাল কার্ড আর 2 গোলের রোমাঞ্চে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল মেক্সিকো। দলটির হয়ে বিশ্বকাপের তৃতীয় দ্রুততম গোল করেছেন হুলিয়ান কেননেস। অপর গোলটি এসেছে 35 বছর বয়সী হিমিনেজের হেডে, আর তাতেই বিশ্বকাপের 96 বছরের ইতিহাসে উদ্বোধনী ম্যাচে প্রথম জয়ের দেখা পেল মেক্সিকো। বিস্তারিত যুক্তরাষ্ট্র থেকে সহকর্মী মুজনেবিন তারেকের পাঠানো প্রতিবেদনে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কখনোই জিততে না পারার বিব্রতকর এক রেকর্ড সঙ্গী করে ঘরের মাঠ আজটেকা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে আতিথ্য দেয় মেক্সিকো। 96 বছরে দীর্ঘ আক্ষেপের ইতি টানতে স্বাগতিকরা সময় নেয় ঠিক 9 মিনিট। প্রতিপক্ষ মিডফিল্ডারের ভুলে সুযোগ কাজে লাগিয়ে স্কোর লাইন 1-0 করেন হুলিয়ান কেননেস, যা বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় দ্রুততম গোল। মেক্সিকান ওয়েভে উত্তাল তখন আজটেকা স্টেডিয়াম। শুরুর ভুলে দিকহারা দক্ষিণ আফ্রিকা। প্রথমার্ধের বাকিটা সময় কোনোভাবে পার করে দিলেও দ্বিতীয় ধাক্কাটা আসে ঠিক বিরতির পর। 50 মিনিটে স্কেফলো সিথেলো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে 10 জনের দলে পরিণত হয় বাফানারা। 66 মিনিটে মাঠে নামেন বিশ্বকাপ ইতিহাসে মেক্সিকোর সর্বকনিষ্ঠ খেলোয়াড় 17 বছর 240 দিন বয়সী গিলবার্তো মোরা। পরের মিনিটে মেক্সিকোকে দ্বিতীয় গোল এনে দেন রাউল হেমিনেস। গোল উদযাপনে চোখের পানি ধরে রাখতে পারেননি মারাত্মক দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা 35 বছর বয়সী এই ফুটবলার। জোড়া গোল হজম করে প্রতিরোধের দেয়াল আরও নড়বড়ে হয় দক্ষিণ আফ্রিকার। 84 মিনিটে এবার লাল কার্ড দেখেন দলটির আরেক মিডফিল্ডার জেভানে। 9 জনের দলে ম্যাচের বাকিটা সময় কেটেছে মিডফিল্ডার ছাড়াই।
ঐতিহাসিক জয়ের অপেক্ষা যখন মেক্সিকো শিবিরে, তখন ভুল করে বসেন সেজার মন্তেস। লাল কার্ড দেখে উচ্ছ্বাসের আনন্দে যোগ করেন অস্বস্তি। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে 3 লাল কার্ডের ঘটনা এটিই প্রথম। অথচ কাতার বিশ্বকাপে সব মিলিয়ে লাল কার্ড দেখেছিলেন মাত্র 4 ফুটবলার। সব ছাপিয়ে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে প্রথম জয়ের আনন্দ মেক্সিকানদের। অষ্টমবারের চেষ্টায় মিলেছে যে সাফল্য, পাশাপাশি আজটেকায় বিশ্বকাপের ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডটা অক্ষুণ্ণ রাখল দেশটি। 3 লাল কার্ড এবং 2 গোলের রোমাঞ্চ দিয়ে বিশ্বকাপ শুরু হলো, এবং যেখানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো স্বাগতিক মেক্সিকো। আমার পেছনে এই মেক্সিকোর সমর্থকদের এই ভাঙা উল্লাস এবং উচ্ছ্বাস বলে দিচ্ছে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে পেরে কতটা খুশি বিশ্বকাপের এই স্বাগতিক দেশটি। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমে মেক্সিকোর হয়ে সবচেয়ে কম বয়সে বিশ্বকাপে খেলার কীর্তি গড়লেন গিলবার্তো মোরা। 17 বছর 240 দিন বয়সে বিশ্বমঞ্চে খেলতে নামেন এই মিডফিল্ডার। যদিও সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে বিশ্বকাপে খেলার রেকর্ডটা নর্দার্ন আয়ারল্যান্ডের সাবেক তারকা নরম্যান হোয়াইটসাইড। 17 বছর 41 দিন বয়সে 1982 বিশ্বকাপে অভিষেক হয় এই ফরোয়ার্ডের। মেক্সিকো এখন উৎসবের নগরী। একে তো বিশ্বকাপের কোহোস্ট, অপরদিকে উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 2-0 গোলের জয়। সব মিলে নিশ্চয়ই মেক্সিকান সমর্থকদের জন্য খুশির একটা সময় কাটছে। যে 2টি গোল করেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, তার একটি করেছেন কুইনোনেস, আরেকটি করেছেন রাউল হিমিরেস। সেই রাউল হিমিরেস যিনি 2020 সালে ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে ডেভিড লুইসের সঙ্গে একটি সংঘর্ষে তার মাথার খুলি ফেটে গিয়েছিল, প্রাণ নিয়েছিল শঙ্কা তিনি মাঠে ফিরতে পারবেন কিনা, সেটা তো পরের বিষয় ছিল। সেই রাউল হিমিরেস দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়সূচক দ্বিতীয় গোলটি তিনি করেন, এবং এই ম্যাচেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আরেকটি বিশ্ব রেকর্ড গড়েছেন মেক্সিকোর গিলবার্তো মোরা। 17 বছর 240 দিন বয়সে মেক্সিকোর হয়ে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে বিশ্বমঞ্চে অভিষেক হয়েছে এই মিডফিল্ডারের। সব মিলে ষষ্ঠ ইয়াংস্টার হিসেবে তিনি খেলেছেন বিশ্বকাপের মঞ্চে। যদিও সবচেয়ে কম বয়সে বিশ্বকাপে অংশ নেওয়া ফুটবলার হচ্ছেন নরম্যান হোয়াইটসাইড, যিনি নর্দার্ন আয়ারল্যান্ডের সাবেক প্লেয়ার। 1982 বিশ্বকাপে মাত্র 17 বছর 41 দিন বয়সে যুগোস্লাভিয়ার বিপক্ষে অভিষেক হয়েছিল এই ফরওয়ার্ডের, এবং তিনি কিংবদন্তি পেলের রেকর্ড ভেঙে বিশ্বকাপে সর্বকনিষ্ঠ ফুটবলার হয়েছিলেন। এই তালিকার পরের নামটা হচ্ছেন স্যামুয়েল ইতো, যিনি 17 বছর 99 দিন বয়সে 1998 বিশ্বকাপে ইতালির বিপক্ষে অভিষেক হয়েছিল ক্যামেরুনের এই স্ট্রাইকারের, যাকে বলা হয় আফ্রিকান ফুটবলের অন্যতম সেরা একজন খেলোয়াড়। আফ্রিকান কাপ অফ নেশনসে সর্বোচ্চ গোল স্কোরারও তিনি। আর তারপরেই আছেন ফেমি ওপাবুনমি, নাইজেরিয়ার এই উইঙ্গার 2002 বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে কম বয়সে অভিষেকের একটি রেকর্ড গড়েছিলেন। 17 বছর 101 দিন বয়সে তার অভিষেক হয়েছিল, যদিও চোখের সমস্যার কারণে খুব দ্রুতই তার ক্যারিয়ারটা শেষ হয়ে যায়। স্যামুয়েল ইতোর মতোই ক্যামেরুনের হয়ে 1998 বিশ্বকাপে সবচেয়ে কম বয়সে বিশ্বমঞ্চে খেলার আরেকটি রেকর্ড গড়েছিলেন সলোমন ওলম্বে। ক্যামেরুনের এই মিডফিল্ডার তার ক্যারিয়ারে 2টি আফ্রিকান কাপ অফ নেশনসও জয় করেছেন। এবং এই তালিকার পঞ্চম এবং সবশেষ নাম হচ্ছেন কিংবদন্তি ব্রাজিলিয়ান তারকা বা কালামানিক খ্যাত ফুটবল সম্রাট পেলে, যিনি 17 বছর 234 দিন বয়সে 1958 বিশ্বকাপে সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে বিশ্বমঞ্চে অভিষেক হয়েছিল। সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে বিশ্বকাপ জেতা এবং বিশ্বকাপের ফাইনালে গোল করার রেকর্ডেও আছে এই কিংবদন্তি তারকার নাম। আর এই তারকা ফুটবলারদের সাথে একই তালিকায় এখন নাম আছে গিলবার্তো মোরার। মেক্সিকোর এই মিডফিল্ডার তিনি 65 মিনিটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামেন, তো যদিও গোল করতে পারেননি, তবে সব মিলে শুরুটা তার ভালো হয়েছে। এখন দেখার বিষয় মেক্সিকোর হয়ে এই বিশ্বকাপে তিনি কতটা ধারাবাহিক পারফরমেন্স করতে পারে। একই সঙ্গে মেক্সিকো যেভাবে শুরুটা করেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত জয় দিয়ে, দেখার বিষয় এই বিশ্বমঞ্চে তারা কত দূর যেতে পারে এবং তাদের এই পারফরমেন্সের ধারাবাহিকতাটা কতটুকু থাকে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। রাজধানীর আদ্দিন হাসপাতাল থেকে রোগীদের অন্যান্য হাসপাতালে সরিয়ে নিচ্ছেন স্বজনরা। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুসারে তাদের সরিয়ে নেওয়া হচ্ছে। বৃহস্পতিবারও 416 জন রোগী হাসপাতালে ভর্তি ছিলেন, যাদের মধ্যে আজ সকাল পর্যন্ত 176 জনকে অন্যত্র সরিয়ে নিয়েছে তাদের পরিবার। বর্তমানে 243 জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স বাতিলের বিরুদ্ধে রবিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে আপিল করবে হাসপাতাল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার বিকেলে এক ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, শিশু মৃত্যুর সন্তোষজনক কারণ দেখাতে পারেনি আদ্দিন হাসপাতাল। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ পাবে হাসপাতালটি। পরে ভর্তি থাকা রোগীদের দ্রুততম সময়ে সরিয়ে নেয়ার নির্দেশ দেওয়া হয়। এখন চিকিৎসা চলতেছে, এখন কি করবো, মানে অসুস্থ রোগী নিয়ে কোথায় যাবো আমরা? ডাক্তারের সাথে যোগাযোগ করছি, তারা বলতেছে যে বাজেয়াপ্ত হয়েছে, আমাদের রোগী যেগুলো আছে এগুলোর চিকিৎসা ইনশাল্লাহ চলবে। আর এখনো আমাদের যে রোগীর চিকিৎসা চলতেছে। রোগী আইসিইউতে আছে, তো আইসিইউ থেকে তো আর আমি চাইলেই আমি কোথাও নিয়ে যেতে পারতেছি না, শিফট করতে পারতেছি না। আজ 1 সপ্তাহ ধরে আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিক নির্দেশনা বিশ্বের বুকে দেশকে সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে হবে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মৎস্যজীবী দল আয়োজিত আলোচনা সভায় তিনি একথা জানান। বলেন, জিয়াউর রহমান মুক্তবাজার অর্থনীতি প্রবর্তন, পোশাক শিল্পের বিকাশ, মধ্যপ্রাচ্যে শ্রমবাজার সৃষ্টির মাধ্যমে ক্ষমতায় আরোহণের কেবল 3.5 বছরের মধ্যে ধ্বংসপ্রাপ্ত দেশকে সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলেছিলেন। আধুনিক রাষ্ট্র রূপান্তরের ইতিহাস করেছিলেন জিয়াউর রহমান। বলেন, তার জীবদ্দশায় 3টি বাজেট দিয়েছিলেন, 3টিই ছিল জনকল্যাণমুখী। বাংলাদেশের তৃণমূল মানুষের মধ্যে তিনি নিজেকে ছড়িয়ে দিয়েছিলেন, তিনি প্রাসাদের রাজনীতি করেন নাই। কোস্ট গার্ডের নিয়মিত অভিযান ও তৎপরতার কারণে সুন্দরবনের বনদস্যুরা কোণঠাসা হয়ে পড়েছে। দস্যুতা করতে না পারায় স্থানীয় জয়মনির ঘোল এলাকায় অবস্থিত কোস্টগার্ড স্টেশনে হামলা চালিয়েছিল এদের একটি গ্রুপ, জানিয়েছেন কোস্টগার্ড পশ্চিম জোনের কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মিসবাউল ইসলাম। সকালে সুন্দরবনের সার্বিক নিরাপত্তা নিয়ে ব্রিফিংয়ে তিনি জানান, হামলাকারীদের গ্রেপ্তারে কোস্টগার্ড সহ অন্যান্য সকল বাহিনী অভিযান চালাচ্ছে। সুন্দরবনের নিরাপত্তা নিশ্চিত, বনদস্যু দমন, জীববৈচিত্র্য সংরক্ষণ সহ উপকূলীয় অঞ্চলে অবৈধ কার্যক্রম, বিশেষ করে পুশিন প্রতিরোধে গত 5 মাস ধরে অভিযান চলছে। অভিযানে 42টি দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র, অসংখ্য গোলাবারুদ সহ 39 জন বনদস্যুকে আটক করা হয়েছে। এ সময় জীবিত উদ্ধার করা হয় দস্যুদের হাতে জিম্মি থাকা 41 জনকে। সকল জলদস্যু বনদস্যু বাহিনী নির্মূল এবং এটা দিয়ে কথা বলি কি ভাইয়াদের ল্যান্ড থেকে বিকাশে যে টাকাটা দিয়েছে, এই মাধ্যমে কিন্তু আমরা ক্লুটাকে বের করেছি। সো ল্যান্ডেরই যারা আছে ইনভলভ তাদেরকে কিন্তু আমরা এই গত কয়েকটা অপারেশনও ধরেছি। সো এটা একটা আমাদের জন্য একটা, এবং আমরা কিন্তু তারা বুঝতে পারি যে তারা কোন দিক দিয়ে অপারেট করতেছে। আমাদের অনেক ট্র্যাকিং ব্যবস্থা আছে, সেভাবে ল্যান্ডেগুলোকে আমরা ধরি নাই তা না, বাট মেইন যারা ইনভলভ তারা তো ইয়ের মধ্যে থাকে, সুন্দরবনের মধ্যে থাকে। সিরাজগঞ্জের হাটি কুমরুলে 738 কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে নান্দনিক ইন্টারচেঞ্জ। জেলার বাসিন্দাদের পাশাপাশি যেই উড়াল সড়কের আশায় রয়েছেন উত্তরের সকল মানুষ। তবে স্বপ্নের উড়াল সড়কই দুর্দশার কারণ হয়ে দাঁড়িয়েছে অধিগ্রহণে জমি দেয়া সাধারণ মানুষদের জন্য। বছরের পর বছর পার হলেও মেলেনি জমি অধিগ্রহণের টাকা। ভুক্তভোগীদের অভিযোগ, এর পেছনে রয়েছে সিরাজগঞ্জ ভূমি অধিগ্রহণ শাখার অসাধু কর্মকর্তাদের দুর্নীতি। সেসব অনিয়ম নিয়ে 2 পর্বের প্রতিবেদনের আজকে প্রথমটি। সিরাজগঞ্জ হাটিকুমরুল ইন্টারচেঞ্জ। উত্তরের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তনের স্বপ্ন দেখাচ্ছে যে উড়াল সড়ক। প্রকল্পের সৌন্দর্যে অভিভূত হলেও এ যেন কুপির নিচে অন্ধকার। সাসেক 2 প্রকল্পের আওতায় ইন্টারচেঞ্জ তৈরির জন্য 2018 সালে বহু লোকের জমি অধিগ্রহণ করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। 2020 সাল থেকে শুরু হয় অধিগ্রহণের চেক বিতরণ। সেক্ষেত্রে এতদিনে অধিগ্রহণের টাকাও জমির মূল মালিকদের পেয়ে যাওয়ার কথা, কিন্তু অভিযোগ উঠেছে জেলার ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ও কানুনগোদের দুর্নীতির কারণে কোনো টাকাই পাচ্ছেন না জমির মালিকরা। ইন্টারচেঞ্জ প্রকল্পের রাধানগর মৌজার ষাটোর্ধ্ব শহীরুদ্দিন, যার 28 শতক জমি অধিগ্রহণ করেছে সরকার। এরপর 2020 সাল থেকেই ফাইল নিয়ে ঘুরছেন সিরাজগঞ্জ ভূমি অধিগ্রহণ শাখায়। 23 সালে শহীরুদ্দিনের কাছে 15 লাখ টাকা দাবি করে ভূমি অফিসের কানুনগো রকিবুর রহমান রকিব এবং সার্ভেয়ার মমতাজ উদ্দিন। টাকা পেলেই কাগজপত্র ঠিক করার আশ্বাস দেয় তারা। অন্য এক জমি বিক্রি করে সেই ঘুষের টাকা দিয়েও 3 বছরে অধিগ্রহণের কোনো অর্থই উদ্ধার করতে পারেননি ভুক্তভোগী সহির। টাকাটা দেয় না, নানান তাল ভাঙা করে আমাকে টাকা উঠাতে পারি নাই, আজ পর্যন্ত পারি নাই। রাখি বলে আমাকে এত ঘুরা এখন বলতে তোমার জমি নেই, আমার জমি নেই। মমতাজ 15 লক্ষ টাকা নিছে আমার এই টাকা তুলে দিতে।
শুধু সোহিরই নন, কানুনগো রকিবের বিরুদ্ধে ফাইল আটকে রাখার অভিযোগ অসংখ্য। ভুক্তভোগীরা জানান, ভূমি অফিসে সক্রিয় রয়েছে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের একটি চক্র, যাদের টাকা না দিলে অধিগ্রহণের চেক পাওয়া যায় না। মমতাজ আছে, তারপরে আপনার রাকিবুল আছে, আকবর আছে, ঠিক আছে। এরা একটা চক্র করছে, এরা বিভিন্ন লোকের কাছ থেকে এরকম মানে ব্যবসা করে, মানে টাকা দিয়ে এরকম বলতেছে আমাদেরকে খরচা খাচ্ছি দিলে পরে আমরা টাকা উঠা দেবো। টাকা তুলতে গেলে পরে মনে হয় যে অফিসে মনে হয় যে খালি ঘুষ দিতে হয়, আর ঘুরতে হয় মনে হয় যে বছরের পর বছর ঘুরতে হয়। ঘুষ যদি তাকে দেওয়া শিকার হয় তাহলে মনে করেন যে তারা একটা ব্যবস্থা নিতে পারে বা এই ধরনের মনে করেন আমাদেরকে ইঙ্গিত জানাই। আমরা দুটো প্রশ্ন শেষ করে চলে যাই, আপনাদের ভালো হবে। আচ্ছা, না প্রশ্ন করি না, প্লিজ 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 একটু এসব বিষয়ে প্রশ্ন করতে গেলে প্রথমে সাংবাদিক ম্যানেজের চেষ্টা করলেন অভিযুক্ত রকিব, পরে নিজেকে নির্দোষ দাবি করেন। ওনাদেরকে আমি বলি আপনার বাইরে এসে দুটো কথা কারণ চলে যায়। এইগুলা কথা, এগুলা কোনো ভিত্তি নাই, আর এইগুলা আমার দ্বারা এটা সম্ভব না কখন। জমির মালিকদের হয়রানি বন্ধে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানালেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন। এটা অবশ্যই প্রমাণ সাপেক্ষ বিষয়টা, প্রমাণ হলে অবশ্যই তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সুপারিশ করব। এদেরকে আমরা চাচ্ছি যে জেলার মধ্যেই না রাখা, যেহেতু তারা একটা পরিবেশ নষ্ট করছে। ভূমির মালিক যারা এই ক্ষতিপূরণ দাবিদার, তারা যাতে তাদের যে পাওনা, সেটা ন্যায্য পাওনা, সেটা যাতে বুঝে পায়, সেজন্য আমরা ব্যবস্থা নেব। দ্রুত অভিযুক্তদের শাস্তির আওতায় আনার পাশাপাশি অধিগ্রহণের অর্থ বুঝিয়ে দেওয়ার দাবি ভুক্তভোগী জমির মালিকদের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। সীমান্ত দিয়ে কোনোভাবেই থামছে না বিএসএফের পৌঁছিনের চেষ্টা। আজও কুষ্টিয়া সীমান্ত দিয়ে 12 জনকে এপারে ঠেলে পাঠানোর চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। ভোর 5টায় কুষ্টিয়ার প্রাগপুর সীমান্তে এই ঘটনা ঘটে। নারী ও শিশু সহ 12 জনকে পৌঁছিনের চেষ্টা করে বিএসএফ, তবে বিজিবি ও স্থানীয়দের বাধায় তা সফল হয়নি। দেশের অন্যান্য সীমান্তে অনুপ্রবেশ ও পৌঁছিন ঠেকাতে অতিরিক্ত টহল, নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকাগুলো বিজিবি ও আনসার বাহিনীর পাশাপাশি নির্ঘুম রাত কাটাচ্ছেন এলাকাবাসীও। অরক্ষিত এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে বাড়ানো হয়েছে টহল। গেল কয়েকদিন ধরে বিভিন্ন সীমান্তে পৌঁছিনের চেষ্টা করে বিএসএফ। বিজিবির কঠোর অবস্থান ও নিরাপত্তা ব্যবস্থার কারণে অপচেষ্টা সফল হয়নি। দর্শক, এই বিষয়ে আরও জেনে নেব। কুষ্টিয়া থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী রুহুল আমিন বাবু। বাবু, সীমান্তে বিজিবির নজরদারি কেমন দেখছেন? শাওন, খুব গভীর রাত থেকে, অর্থাৎ সারা দেশের সীমান্তগুলোতে উত্তেজনা ছড়ানোর পরপর থেকে কুষ্টিয়া যে 41 কিলোমিটার যে অরক্ষিত সীমান্ত রয়েছে সেই সীমান্ত এলাকাগুলোতে কুষ্টিয়া 47 বিজিবির পক্ষ থেকে কিন্তু টহল নজরদারি বাড়ানো হয়েছে। কিন্তু আজকে ঠিক ভোর 5টার দিকে যে 12 জনকে পুশিন করার চেষ্টা করা হয়েছিল, সেটি কিন্তু বিজিবি সহ স্থানীয় এলাকাবাসী তারা রুখে দিয়েছে। আমি এখন ঠিক এই যে জায়গাটি দিয়ে আসলে সেই 12 জনকে তারা পুশিনের চেষ্টা করেছিল, ঠিক সেখানে রয়েছে। এটি প্রাগপুর সীমান্ত এলাকায় রয়েছে এবং ঠিক ওপারেই আবার ঠিক ওপারে রয়েছে শিকারপুর এলাকা বলে ভারতের যে অংশটি, এবং যে 12 জনকে পুশিন করা হয়েছিল এবং তাদেরকে এখন যে অবস্থায় রাখা হয়েছে সেটি ঠিক ভারতের মধ্যে পড়েছে, আমরা যতদূর বিজিবির কাছ থেকে জানতে পেরেছি। এবং তারা জিরো লাইনে এবং সেখানে তারা অবস্থান করছে এবং ঠিক গাছ বা অনেক কিছুর আড়ালে রয়েছে, যে কারণে আসলে আমরাও ঠিক ওই দিকটা যেতে পারছি না বা দেখাতে পারছি না নিরাপত্তার কারণে। এবং বিজিবি টহল রয়েছে এবং এই জায়গাটি আসলে একেবারে অরক্ষিত বলতে, এবং খুবই ফাঁকা একটি জায়গা এবং নদীর মতো ছোট একটি খাল রয়েছে। আসলে এই জায়গাগুলো দিয়ে কিন্তু আরও সতর্কতা বাড়ানোর ব্যাপারে কিন্তু বিজিবি তৎপর রয়েছে। এবং বিজিবি হয়তো কিছুক্ষণের মধ্যে কুষ্টিয়ার ব্যাটালিয়নের যিনি দায়িত্ব রয়েছে তিনিও আসবেন। আসার পরে হয়তো এই যে 12 জন রয়েছে, আসলে শিশু, নারী সহ যে 12 জন মানুষ রয়েছে, তারা এখন কিন্তু একেবারেই শূন্য লাইনে অবস্থান করছে এবং তাদের বিষয়ে, তাদের পরিচয় শনাক্ত করা এখনও কিন্তু সম্ভব হয়নি। এবং তাদের বিষয়ে কি সিদ্ধান্ত হবে আসলে সেটা দুপক্ষের, তারা আসার পরে আসলে বা দুপক্ষের সঙ্গে আলাপ
আলোচনা করার পরে আসলে সিদ্ধান্ত হবে যে এই 12 জনের পরিচয় আসলে কি, বা তারা কোন দেশের নাগরিক, বা তাদের কি অবস্থা, তারা কি করবে না করবে, এই বিষয়ে আসলে তারা সিদ্ধান্ত নেবে। এবং এই বিজিবির পাশাপাশি কিন্তু এলাকাবাসীও কিন্তু যথেষ্ট তৎপর রয়েছে। আমরা এলাকাবাসীর সাথে কথা বলেছি, তারা বলছে যে আমরা কোনোভাবেই এইগুলো মেনে নিতে রাজি না, বা আমরা মেনে নিব না। অন্যায়ভাবে আমাদের দেশে যারা পুশিং করবে এমন ঘটনা আমরা চাচ্ছি না। অর্থাৎ বিজিবির সঙ্গে কিন্তু এই দেশের এলাকাবাসীও রয়েছে, কিন্তু সেই পাশাপাশি কিন্তু মানবিক একটি ব্যাপার রয়েছে, যেহেতু নারী শিশু রয়েছে, একেবারে ছোট শিশুরাও রয়েছে, আসলে সেই দিকটিও বিবেচনা করার বিষয় রয়েছে। এবং এইটার ব্যাপারে কি সিদ্ধান্ত হয় বিজিবির যারা দায়িত্বরত কর্মকর্তারা আছে তারা আসলে এই সিদ্ধান্তটি জানানো যাবে। শাওন বাবু, অনেক ধন্যবাদ আপনাকে। এবারের বাজেট জনবান্ধব করার চেষ্টা করেছে সরকার। মানুষের জীবনমান উন্নয়নের জন্য প্রতিটি মন্ত্রণালয়ে বরাদ্দ বাড়ানোরও চেষ্টা করা হয়েছে, এমন মন্তব্য করেছেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। সকালে নাটোরের বাগাতিপাড়ায় দুস্থদের মাঝে হুইল চেয়ার ও চেক বিতরণ অনুষ্ঠানে যোগ দেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, বাজেট নিয়ে বিরোধী দলের কোনো মন্তব্য থাকলে তা সরকারকে জানাতে পারেন। চলতি বাজেট জনকল্যাণমুখী হয়েছে কিনা সেটা কাজে গেলে বোঝা যাবে। বর্তমান ভঙ্গুর পরিস্থিতিতে যে বাজেট প্রণয়ন করা হয়েছে তা নিঃসন্দেহে সেরা বাজেট। টোটালটাই জনবান্ধব একটি বাজেট দেওয়ার চেষ্টা আমরা করেছি, এবং এটার সফলতা ডিপেন্ড করবে কতটুকু আমরা এটাকে এক্সিকিউট করতে পারলাম। এই ভঙ্গুর দশাতে এই মুহূর্তে যে বাজেটটা দেওয়া হয়েছে, দিস দ্য বেস্ট বাজেট মানে এভার যেটা বাংলাদেশে হয়েছে। কারণ এত ভঙ্গুর অর্থনীতি আসলে কইয়ের তেলে কই ভাজার মতো করে কিন্তু আমরা কাজগুলো করার চেষ্টা করছি, যেখানে মূল্যস্ফীতি যেন না ঘটে। প্রস্তাবিত বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন চট্টগ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রত্যাশা এবং প্রাপ্তির হিসাব মেলাচ্ছেন অনেকে। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ, অন্যদিকে বন্দরের বে টার্মিনাল, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, রেলপথে কর্ড লাইন, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক সহ সব মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়নের তাগিদ ব্যবসায়ীদের। কর্ণফুলী নদীর তলদেশে টানেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হয়েছে আগেই। বাজেট ঘোষণার পর এবার চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল, লালদিয়া চর টার্মিনাল, মেট্রো রেল ও মনোরেল, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেন উন্নীত করা, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের মতো মেগা প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়নের দাবি চট্টগ্রামের ব্যবসায়ীদের। পাশাপাশি রেলপথে কর্ড লাইন চালুর মাধ্যমে ঢাকা চট্টগ্রামের দূরত্ব কমানোর বিষয়টিও আলোচিত হচ্ছে। 1.5 ঘন্টা সময় কমে যাবে, তাহলে 5 ঘন্টার জায়গায় 3.5 ঘন্টায় ঢাকা চট্টগ্রাম ট্রাভেল করা যাবে। এতে করে অনেকে যারা ইয়ের জন্য প্লেনে যাত্রা করা, আমার মনে হয় তারা এই লাইনে করবে। লালদিয়া চর বিভিন্ন কন্টেইনার টার্মিনালগুলো কাজ চলছে, এগুলো যদি অবকাঠামো উন্নয়নের মাধ্যমে তাড়াতাড়ি যদি কাজগুলো শেষ হয়, তাহলে আমাদের চট্টগ্রাম বন্দরের উন্নতি হবে। চট্টগ্রাম বন্দরের উন্নতি হইলে চট্টগ্রাম তথা সারা বাংলাদেশের উপকার হবে। যত বেশি পোর্ট ইউজার ফ্রেন্ডলি হবে, এটা ডেফিনেটলি দেশের জন্য ভালো। রেলপথে কিন্তু কোনো একটা জিনিস পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে নেওয়া কিন্তু অনেক রিজনেবল কস্টে হয় কম্পেয়ারিং টু ট্রাকিং। গত কয়েক বছর ধরে চট্টগ্রামে আবাসিক এবং বাণিজ্যিক গ্যাস সংযোগ বন্ধ, ফলে সংকটে শিল্প কারখানা। সংকট নিরসনের পাশাপাশি চট্টগ্রামের উন্নয়নে প্রস্তাবিত মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়নের তাগিদ পেশাজীবীদের। কারোর উপর কোনো রকম নেগলেক্ট করে না, সবাইকে এটাকে সহযোগী হিসাবে নিয়ে আমাদের সরকারের উদ্যোগগুলিকে, সরকারের কর্মসূচিগুলোকে বাস্তবায়নের জন্য সবার সহায়তা সবাইকে নিয়ে এগোতে হবে। এই বাংলাদেশ সবার দেশ। যে ধরনের বাজেট এখানে প্রয়োজন আছে সেগুলি সঠিক সময়ে বাস্তবায়নের জন্য ছাড় করা হয়, তাহলে পরে এই প্রকল্পগুলির মাধ্যমে চট্টগ্রামের উন্নয়ন দৃশ্যমান হবে। বন্দরনগরীতে জলাবদ্ধতা ও যানজট নিরসনে সব সংস্থার মধ্যে সমন্বয় এবং বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার দাবি সাধারণ মানুষের। তবে তাদের বড় দুশ্চিন্তা নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি এবং বাড়তি কর আরোপ নিয়ে। স্বাস্থ্যগত যে বরাদ্দটা দেওয়া হচ্ছে এটা খুবই পজিটিভ। এর সাথেও যেন কর্মসংস্থানের দিকটা যেন একটু দেখা হয়। ট্যাক্সের যে হার, এটা এখানে রেট অনেক কমে, কিন্তু ট্যাক্সের পরিমাণ আরও বেড়ে যাবে, কিন্তু ইনকাম বাড়তেছে না। ল্যাপটপের দাম কমাচ্ছে, ইলেকট্রিসিটি জিনিসের দাম কমাচ্ছে, এগুলো আমাদের সাধারণ মানুষের কোনো কাজে আসতেছে না। এগুলো আমাদের মতো সাধারণ জনগণের যেটা দরকার দৈনন্দিন জিনিসপত্র, এগুলো একটু দাম নিয়ে যদি একটু ভাবতেন। এখানে কোনো জনগণের কোনো প্রত্যাশা পূরণ হয় না। এটা সরকারি আমলারা এবং মন্ত্রীরা তাদের পকেট পারি করার জন্য এই বাজেট করায়।
শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। বাংলাদেশ ও ভারত দুটি শক্তিশালী গণতান্ত্রিক দেশ। দুই দেশের পারস্পরিক সহযোগিতা বাড়লে তা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনৈতিক শক্তিতেও রূপ নেবে, এমনটাই বলেছেন বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। সকালে সড়ক পথে বেনাপোল দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তিনি। স্থলবন্দরে পৌঁছলে তাকে স্বাগত জানান বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট কর্মকর্তারা। স্বাগত অনুষ্ঠানে দীনেশ ত্রিবেদী বলেন, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ ভারত। ট্যুরিস্ট ভিসা চালুর বিষয়েও উদ্যোগ নেবার কথা জানান তিনি। আনুষ্ঠানিকতা শেষে সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হন দীনেশ ত্রিবেদী। আপনার একটা বাংলাদেশের স্ট্রং ডেমোক্রেসি, আমাদেরও স্ট্রং ডেমোক্রেসি, দুই ডেমোক্রেসি মিলে গেলে একটা ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যাবে, একটা পুরো ইকোনমিক ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যাবে। কিন্তু এই মেলামেশাটা দরকার, আর এর জন্য আমার যা দায়িত্ব আছে আমি নিশ্চয়ই পালন করব, কিন্তু আপনার সাপোর্ট থাকা দরকার। সরকারের খাতায় যাদের নাম শিক্ষক হিসেবে, তাদের অনেককেই খুঁজে পাওয়া যায় না শ্রেণীকক্ষে। তাদের জায়গায় কয়েক হাজার টাকার বিনিময়ে পাঠদান করাচ্ছেন ভাড়াটে শিক্ষক। প্রভাবশালী মহল আর কিছু কর্মকর্তার ছত্রছায়ায় এমন চিত্র এখন কুড়িগ্রামের অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর ফলে কোটি কোটি টাকা ব্যয়ের পরও মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে হাজারো শিশু। কুড়িগ্রামের শিক্ষা ব্যবস্থার বেহাল দশা নিয়ে 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব। সকাল থেকে চলছে পাঠদান। শ্রেণীকক্ষে শিক্ষকও আছেন। বাইরে থেকে দেখলে সবকিছুই স্বাভাবিক, তবে বাস্তবতা ভিন্ন। কুড়িগ্রাম সদরের গোয়ালপুরি মঙ্গলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থীর জন্য সরকারি শিক্ষক রয়েছেন 5 জন, অথচ নিয়মিত পাঠদান করাচ্ছেন 4 জন ভাড়াটিয়া শিক্ষক। 2018 সাল থেকে জনপ্রতি মাত্র 4000 টাকায় চলছে এই ব্যবস্থা। পাশের কালিরালগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্রও একই। ওনারা বসে বসে বেতন পাচ্ছে, স্কুলে এসে ক্লাস নেয় না, আর আমাদের যে রাখছে আমরা ক্লাস নিতেছি, আমাদের তো বেতন সেরকম দেয় না। আমাদের ক্লাস ভাড়াটিয়া ম্যাডামরা নেয়, সরকারি টিচার আসেও না, ক্লাসও হয় না। অথচ সরকারি শিক্ষকদের জন্য রয়েছে প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন ও নানা সুযোগ সুবিধা। ভাড়াটিয়া শিক্ষকদের নেই সেসবের কিছুই। অনেক সময় পাঠদানে জটিলতা দেখা দিলে গাইড বই কিংবা অন্যের সহায়তায় তাদের ভরসা। সরকারি টিচাররা রিং করে তারা আমাদেরকে এসে বুঝায় না এইভাবে ক্লাস নিতে হবে নাকি। আমরা মনে করি নিজেরাই আলোচনা করে 4 জনে আমরা এইভাবে অঙ্কটা কিংবা ইংলিশ ওয়ার্ড কিংবা গাইড দেখে আমরা 4 জন আলোচনা করে এইভাবে করে আমরা ক্লাস চালাইতেছি। আমি শিশু শ্রেণীতে পড়াই, ওদের বর্ণমালা শেখাই, আর ওই যে 1 2 এগুলা অক্ষরগুলা সব শিখাইছি, আর ক্লাস 5 আমি গণিত নেই। ভাড়াটিয়া শিক্ষক ব্যবস্থায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ছাত্রছাত্রীরা। প্রাথমিক স্তরেই মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হওয়ায় দুর্বল হচ্ছে শেখার ভিত্তি। হতাশ হচ্ছেন অভিভাবকরাও। সরকারি স্যাররা 10 দিন, 1 মাস, সপ্তাহ পর আসে। আমাদের পড়ার প্রক্সিরা নেয়, আর ওই ম্যাডামরা আসি নেয় না এরকম। অভিযোগ রয়েছে শিক্ষা বিভাগের তদারকির অভাব আর প্রভাবশালী মহলের প্রভাবেই বছরের পর বছর ধরে চলছে এই অনিয়ম। বিদ্যালয়ে না গিয়েও হাজিরা খাতায় উপস্থিত দেখিয়ে নিয়মিত বেতন ভাতা তুলছেন তারা। সম্পূর্ণ শিক্ষক হলো কুড়িগ্রামের, ওনারা প্রভাব এবং রাজনৈতিক দলের সাথে জড়িত থাকার কারণে ওনারা চরে আসে না, বা শিক্ষা অফিসের সাথে ওনাদের লিয়াজু আছে, মাসে মাসে ওনাকে টাকা দেয়, এজন্য উনি ওনাদের কিছু বলে না বলার কারণে ওনারা ঘরে বসে বেতন খাচ্ছে। প্রভাবশালী মহলের টাকার জোর বা যে ক্ষমতার জোর দেখায় এরা স্কুলে না আসেও টাকা তুলতেছে, বেতন পাচ্ছে, কিন্তু দেখা যায় অনেক নিয়মিত টিচার আছে, এদেরও সুযোগ সুবিধা দেখা যায় পাচ্ছে না। বিভিন্ন এলাকা থেকে ভাড়াটিয়া শিক্ষক দিয়ে পাঠদানের তথ্য পাওয়ার কথা স্বীকার করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি। প্রক্সি শিক্ষক বা যে সমস্যাগুলো আপনারা বললেন, এগুলো আমরা অনেক জায়গা থেকে শুনছি। স্পেসিফিক যখনই আমরা অ্যালিগেশন পাচ্ছি বা স্পেসিফিক কমপ্লেইন পাচ্ছি, তখনই আমরা অ্যাকশন নিচ্ছি। সো আপনার কাছেও আপনার ইনভেস্টিগেশনের মাধ্যমে যদি স্পেসিফিক কমপ্লেইন্স থাকে, প্লিজ লিস্ট করে আমার কাছে ধরিয়ে দেবেন, আমি ইমিডিয়েটলি এটা অ্যাকশনের জন্য ব্যবস্থা করব। জেলায় 1240টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে 2 বিদ্যালয়েই ভাড়াটিয়া শিক্ষক দিয়ে কার্যক্রম চালানোর অভিযোগ পাওয়া গেছে। জারিন অর্নি, যমুনা নিউজ।
যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির চূড়ান্ত বিষয়গুলোকে অনুমোদন দিয়েছে ইরানের শীর্ষ নেতৃত্ব। তাই পূর্ব নির্ধারিত হামলার সিদ্ধান্ত থেকে সরে এসেছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন দাবি করলেও ভিন্ন কথা বলছে ইরান। ট্রাম্পের বিরুদ্ধে অতিরঞ্জনের অভিযোগ তুলে তেহরানের দাবি, এখনও ওয়াশিংটনের সাথে চুক্তির কিছুই চূড়ান্ত হয়নি। এমন পরিস্থিতিতে আবারও উদ্বেগ দেখা দিয়েছে বহুল আকাঙ্ক্ষিত যুক্তরাষ্ট্র ইরান চুক্তি নিয়ে। যুদ্ধবিরতির মধ্যেই ইরান জুড়ে থেমে থেমে চলছিল যুক্তরাষ্ট্রের হামলা। মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনায় মিসাইল ছুড়ে পাল্টা জবাব দেয় তেহরানও। ওয়াশিংটনের সাথে চুক্তির টেবিলে না বসলে হামলার পরিধি বাড়বে, সেই হুঁশিয়ারিও ছিল ট্রাম্পের। কিন্তু বৃহস্পতিবার রাতে ইরানে পূর্ব নির্ধারিত হামলার সিদ্ধান্ত থেকে সরে আসে যুক্তরাষ্ট্র। ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, চুক্তির চূড়ান্ত বিষয়গুলোকে অনুমোদন দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতৃত্ব। ইসরায়েল ছাড়াও সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, পাকিস্তান সহ কয়েকটি দেশও তাতে দিয়েছে সায়। চলতি সপ্তাহেই ইউরোপের একটি দেশে স্বাক্ষরিত হতে পারে চুক্তিটি। ট্রাম্প উপস্থিত না থাকলেও যোগ দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। চুক্তি সইয়ের পরই উন্মুক্ত করা হবে হরমুজ প্রণালী। এর আগ পর্যন্ত জারি থাকবে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ। এটি অত্যন্ত শক্তিশালী একটি সমঝোতা স্মারক। এটি সম্পন্ন হবেই। তারাও আমার মতোই বা তার চেয়েও বেশি এটি স্বাক্ষর করতে চায়। আরও অনেক দেশও সম্মতি দিয়েছে এবং সবাই চায় এটি সম্পন্ন হোক। ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না, তারা তাতে রাজি হয়েছে। অবশ্য যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির কিছুই চূড়ান্ত হয়নি, এমনটা বলছে ইরান। মার্কিন প্রেসিডেন্টের দাবিকে অতিরঞ্জিত আখ্যা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। আমরা যখনই কোনো সিদ্ধান্তে পৌঁছাবো অবশ্যই তা স্বচ্ছভাবে ঘোষণা করব। এই মুহূর্তে আমি যখন আপনাদের সাথে কথা বলছি তখনও আমরা এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাইনি। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যা সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থাগুলো দ্বারা পর্যালোচনা করা হচ্ছে। দুপক্ষের কথাবার্তার এমন অমিলে আবারও ধোঁয়াশা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ইরান সম্ভাব্য চুক্তি নিয়ে। অনিক রহমান, যমুনা নিউজ। ওমান উপসাগরে একটি তেলবাহী জাহাজে মার্কিন সামরিক হামলায় 3 ভারতীয় নাবিক নিহত হওয়ার ঘটনায় তোলপাড় চলছে ওয়াশিংটন দিল্লি সম্পর্কে। মিত্র যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে নতুন কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। ভারত এই হামলার বিরুদ্ধে ওয়াশিংটনের কাছে কড়া প্রতিবাদ জানিয়েছে। এমন সময় ঘটনাটি ঘটল যখন আগামী সপ্তাহে G7 সম্মেলনের ফাঁকে নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা রয়েছে। ইরান সংশ্লিষ্ট জাহাজ চলাচল ঠেকাতে যুক্তরাষ্ট্রের চলমান অবরোধ অভিযানের মাঝেই বুধবার ওমান সাগরে লক্ষ্যবস্তু হয় তেলবাহী জাহাজ MT সেটেবেলো। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, জাহাজটি ইরানি তেল পরিবহনের মাধ্যমে অবরোধ ভাঙার চেষ্টা করছিল। জাহাজ থামাতে এর ইঞ্জিন কক্ষে নির্ভুল হামলা চালানো হয়। ওই হামলায় প্রাণ হারান 3 ভারতীয় নাগরিক। নিহতরা হলেন ডেক কমান্ডার আদিত্য শর্মা, ইঞ্জিন ফিটার শিবানন্দ চৌরাসিয়া এবং প্রধান প্রকৌশলী পাটনালা সুরেশ। শোকের ছায়া নেমে এসেছে নিহতদের স্বজনদের মাঝে। একদিন আগেই আমার সন্তানের সাথে কথা হয়েছিল, অথচ এখন শুনছি সে আর বেঁচে নেই। মার্কিন হামলায় নিহত হয়েছে। ঘটনার পরপরই তীব্র প্রতিক্রিয়া জানায় নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে এবং আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারতীয় নাবিকদের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ ধরনের হামলা বন্ধ হওয়া উচিত। সেটেবেলো জাহাজে হামলার ঘটনায় আমরা যুক্তরাষ্ট্রের কাছে জোরালো প্রতিবাদ জানিয়েছি। ভারতীয় নাবিকদের কল্যাণ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের হামলা অবশ্যই বন্ধ হতে হবে। এটাই প্রথম নয়। সম্প্রতি ভারতীয় নাবিক থাকা আরও 3টি জাহাজে হামলার অভিযোগ উঠেছে মার্কিন বাহিনীর বিরুদ্ধে। কয়েকদিন আগেই MT মার্বেক্স নামের আরেকটি ট্যাঙ্কারে হামলার পর সেটি ডুবে যায়। সেখানে থাকা 24 ভারতীয় নাবিককে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার আবার হামলার মুখে পড়ে MT জলভীর। তবে ওই জাহাজের সব ভারতীয় নাবিক নিরাপদ আছেন বলে জানিয়েছে ভারত। ফলে প্রশ্ন উঠেছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে কেন বারবার ঝুঁকির মুখে পড়ছেন ভারতীয় নাবিকরা? বিশ্লেষকদের মতে সামরিক অভিযানের বৈধতা নিয়ে প্রশ্নের পাশাপাশি বিষয়টি এখন যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কের জন্য অস্বস্তিকর হয়ে উঠেছে। মাহমুদ সাকিব, যমুনা নিউজ।
দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে ভারতের ভাইরাল ককরোচ জনতা পার্টি। রাজধানী নয়াদিল্লির পর বৃহস্পতিবার পুনে বিশ্ববিদ্যালয়ে সমাবেশ করে সংগঠনটি। বেকারত্ব, প্রশ্ন ফাঁস এবং সরকারি জবাবদিহিতা নিয়ে তরুণদের এই অনলাইন আন্দোলন এবার রাজপথেও শক্ত অবস্থান দেখাচ্ছে। পরীক্ষায় কথিত অনিয়ম ও বারবার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে তারা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করে। এ সময় দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির ঘোষণাও দেওয়া হয়। সুপ্রিম কোর্টের এক বিচারকের তেলাপোকা মন্তব্যকে প্রতিবাদের প্রতীকে পরিণত করে গড়ে ওঠা এই আন্দোলন ইতিমধ্যে সামাজিক মাধ্যমে কোটি কোটি তরুণের সমর্থন পেয়েছে। পাকিস্তানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত 22 জনের জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আজাদ কাশ্মীরে মুজাফফরবাদে সম্পন্ন হয় তাদের শেষ বিদায়ের অনুষ্ঠান। যোগদান পরিবারের সদস্য, স্থানীয় প্রশাসনিক সহ সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় নিহতদের প্রতি বিশেষ সম্মাননা জানানো হয়। বুধবার পাকিস্তানের মুজাফফরবাদে উড্ডয়নের সময় বিধ্বস্ত হয় সেনাবাহিনীর MI-17 হেলিকপ্টারটি। প্রাণ হারান 22 আরোহীর সবাই। যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনার সম্মুখীন হয় আকাশযানটি। কারণ জানতে তদন্ত করছে কর্তৃপক্ষ। এই ঘটনায় শোক প্রকাশ করেন পাকিস্তানের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী সহ প্রতিরক্ষা প্রধান। দর্শক, দুপুরের বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে আমি শাওন দত্ত বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন খান তাজনীন আহসান। সঙ্গে থাকুন।